আমি এই মেলাতে আরও একবার এসেছি। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমরা ছোটোবেলায় অনেক ছোট যখন ছিলাম, আমরা মেলাতে গিয়ে মাটির জিনিসই কিনতাম, মাটির পুতুল, মাটির হাড়ি। অবশ্য এখনকার যা বাবুরা আছে, ওরা এখন মাটির জিনিস চিনেই না। তো আজকের মেলায় আমার মনে হচ্ছে যে ওরা নতুন করে আবার চিনছে যে মাটির জিনিস বলতে হাড়ি পাতিল বা পুতুল কিছু আছে, এটা ওরা বুঝতে পারছে, শিখছে। মাটির সন্দেশের সাজগুলো এখন খুব বিলুপ্ত হয়ে গেছে। একটা সময় 1 থেকে 150 বছর আগে যখন মিষ্টি ছিল না, মিষ্টির প্রচলন ছিল না, মিষ্টি বলতে সন্দেশ ছিল, সেটা আপনার ডালের হতে পারতো, সবজির হতে পারতো, তারপর আপনার নারকেলের হতো, ক্ষীরের হতো, দুধের হতো। যেই সময় এই সন্দেশের প্রচলনটা ছিল, ওই সময়েই এই সাজের জন্ম হয়। এখন এই সাজগুলো পাওয়া যায় না, এটা বিলুপ্ত হয়ে গেছে। আমি সেই বিলুপ্ত সাজগুলো নিয়ে কাজ করতেছি। আর আজকের এই মেলার সার্থকতা হচ্ছে এই জায়গাতে যে আমার কাছে যে সাজগুলো আছে সেগুলো 100 বছর 150 বছরের পুরানো। যেমন গঙ্গা চলি আছে, তারপর আপনার লক্ষ্মীর ঘট আছে, মঙ্গল ঘট আছে, তারপরে আপনার বিল্লি পত্র আছে, তারপরে আপনার শঙ্খ আছে। এই যে সাজগুলো, এগুলোকে আমরা আবার ফিরাই নিয়ে আসছি। এই যে আমাদের ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাসটাকে আমি আবার ফিরাই নিয়ে আসতে পারতেছি, এটাই হচ্ছে আমার আজকের এই মেলার সার্থকতা। অবশ্যই এটা তো আমাদের হাজার বছরের ঐতিহ্য, আর বিশেষ করে বাঙালি আমরা যারা, মানে বাঙালিদের এটা তো মৃৎশিল্প, এটা একদম আমাদের কালচারের সাথে একদম কি বলবো, এটা মাটি থেকে, মাটির ছোটোবেলা হইতে আমরা দেখে আসতেছি এই মাটির জিনিস। আর বর্তমান যে আধুনিক যুগে, ডিজিটালের যুগে, এই যে আপনার প্লাস্টিক বা যেসব পদার্থ পরিবেশকে দূষিত করতেছে, সেই জায়গায় তো আমাদের এই মুহূর্তে আমার মনে হয় আমরা যদি মাটির এদিকে যদি খেয়াল দিই, আমরা যদি তাদেরকে আরও পৃষ্ঠপোষকতা করি, আমার ওই যে পরিবেশ দিক থেকেও আমরা অনেক সেফ থাকবো। প্লাস হলে যে মাটি, তো এটা তো আমাদের, যেহেতু এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমাদের বাঙালি, আমি মনে করি যে আমাদের এটা দায়িত্ব পালন করা উচিত। সো সেই জায়গা থেকে আমি আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিবারই আমিও আসি, চেষ্টা করি সহযোগিতা করার জন্য। বাকিটা সবার একসাথে কাজ করলে আমার মনে হয় আমরা এই বিষয়গুলি ধরে রাখতে পারবো। যেভাবে আমরা বাঙালি ভাষাভাষী মানুষ, আমরা যেভাবে বাঙালি জাতিগতভাবে এই দেশটা স্বাধীন হয়েছিল, সেইভাবে এইটাও তো আমাদের কালচারের একটা পার্ট। প্রথমত আমি চেষ্টা করব আমি নিজে থেকে এটাকে, আমার যেহেতু এখানে সিটি কর্পোরেশন, এটা যদি আমি এখানে প্রথমে প্রচলন করতে পারি, যেভাবে আমরা 5 বছরের রাস্তা করছি আজকে সারা বাংলাদেশে, ওইটাকে সেইভাবে আমার ইচ্ছা আছে যে আমি এটাকে এখানে প্রায়োরিটাইজ করে মানুষের মধ্যে এটা ব্যবহার করার আগ্রহ, উৎসাহ বাড়াইয়া এখানে আমরা সাকসেস হলে তারপরে এখান থেকে অটোমেটিকলি সারা বাংলাদেশের মানুষ এটাকে ফলো করবে আমার মনে হয়। মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার এই আয়োজনটি 14 বছর আগে, তখন আমাদের ভাবনায় ছিল যারা শুধুমাত্র গুণরাজ, মানে প্রতিমা নির্মাণ শিল্পের সাথে জড়িত, তাদেরকে সহায়তা করা। কারণ আমরা জেনেছি যে প্রতিমা নির্মাণ শিল্পীরা তারা কিন্তু তাদের সন্তানদের পুজোর জামা দিতে পারে না, কারণ তারা সেই অর্থে যে সময় পুজোর কাজ শেষ করেন তখন তাদের হাতে অর্থ থাকে না। এটা থেকে শুরু, আজকে 14 বছর ধরে আমরা কিন্তু এটি চালিয়ে যাচ্ছি। এখন কিন্তু গত 5 থেকে 7 বছর আগে থাকতেই আমরা রুদ্রপাল, কুমোর, যারা অন্যান্য শিল্পী মৃৎ সামগ্রী তৈরি করেন, তাদের সবাইকে আমরা এর আওতায় নিয়ে আসছি। এর অর্থ হচ্ছে তাদেরকে আরও একটু জীবনমান উন্নয়ন করা, তাদের কল্যাণ করা, এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাদের উপর যাতে মনোযোগ থাকে সেদিকে দৃষ্টিপাত করা। মৃৎশিল্পীদের সম্প্রদায় আসলে একটি বড় সম্প্রদায়। আমরা রাষ্ট্রীয় স্তরে তাদের যে মনোযোগ সেটি দাবি করেছি, এবং আমরা মনে করেছি যে কিছুটা হলেও মনোযোগ তৈরির একটি প্রচেষ্টা হয়েছে। অন্ততপক্ষে মানুষ জানতে পেরেছে অনুষ্ঠানটির কথা, এটি নিয়ে আলোচনা হচ্ছে, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিন্তু নিজেরাও এই অনুষ্ঠানে একটি অংশ নিয়ে থাকে, এবং কারুশিল্প ফাউন্ডেশনও কিন্তু তারা অংশ নিয়ে থাকে। এটাও কিন্তু একটি সার্থকতা। এর মাধ্যমে কিছু মানুষকে সহায়তা যেমন দেওয়া যায়, এটি নিয়ে প্রচারণা এবং সারা দেশে যারা আধুনিক ধারায় কাজ করেন তাদের মাধ্যমেও কিন্তু একটি আগ্রহ তৈরি হয়েছে। এটাই মনে করি আমাদের সার্থকতা। আমি এসেছি এখানে যে প্রদর্শনীটি হচ্ছে, মৃৎশিল্পের প্রদর্শনী, এটি মা ও মাটির সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি যেহেতু বাঙালি, আমার সংস্কৃতিও 1000 বছরের সংস্কৃতি, আর এই মৃৎশিল্পও কিন্তু 1000 বছরের সংস্কৃতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সেই কারণে আমি আমার সংস্কৃতিকে
উপলব্ধি করার জন্য এখানে এসেছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। নাগরিক জীবনে আসলে আমরা এই মৃৎশিল্পের সাথে ক্রমান্বয়ে কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে। তো মৃৎশিল্পটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি এবং এই শিল্পের যদি প্রসার ঘটাতে পারি, আমি মনে করি যে আমাদের সংস্কৃতির একটা উন্নয়ন ঘটবে এবং এই মৃৎশিল্পকে আমরা তখন পৃষ্ঠপোষকতা করতে পারব। প্রতি বছর মৃৎশিল্প উৎসব হচ্ছে। অনেক বাচ্চারা আছে যে কিভাবে মৃৎশিল্প তৈরি হয় সেই জিনিসটাই জানে না বা দেখেনি কখনো, কিন্তু আমরা এখানে এই গত প্রায় 4-5 বছর যাবৎ মৃৎশিল্পীরা এখানে নিজেরা আসেন, এসে তাদের কিভাবে তাদের শিল্পকে তারা আস্তে আস্তে করে গড়ে তোলেন, কিভাবে একটা হাঁড়ি কলসি তৈরি করেন, সেগুলো তারা আমাদের বাচ্চারা, এই প্রজন্মের বাচ্চারা কিন্তু সেই জিনিসগুলো দেখছে এবং তারা আবার সেই পুরনো ঐতিহ্যকে তারা কিন্তু দেখতে পাচ্ছে এবং পাশাপাশি লালন করতে পারছে। এই যে পাশে দেখছেন কিছু ট্যাপা পুতুল, এই ট্যাপা পুতুল সম্পর্কে কিন্তু আসলে এখনকার শিশুদের কিন্তু সেই মাটি দিয়ে খেলার সময়টা নেই। এখন ওরা এটা দেখে যদি একটু মাটি টিপে টিপে তারা যদি ট্যাপা পুতুল তৈরি করে, আমার মনে হয় এদেশের শিশুরা আবার সেই শৈশবে ফিরে আসবে। আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু মাটি দিয়ে ছোট ছোট জিনিস এরকম তৈরি করতাম। আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য। লোকশিল্প আজও টিকে আছে আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের চিন্তায়। এই চিন্তাকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে নতুন করে নেওয়াটাই আমাদের কাম্য। আমি মনে করি এই লোকশিল্পের এই আয়োজন আমাদের আবহমান বাংলারই একটি আয়োজন। মৃৎশিল্প এমন একটি শিল্প যে শিল্পের মধ্য দিয়ে যুগের পরিবর্তন ঘটেছে। আমি মনে করি এই মৃৎশিল্পের উন্নয়নের মধ্য দিয়েই আমরা আরও আধুনিক থেকে আধুনিকতর যাব। আধুনিক বিশ্ব এই মৃৎপাত্রকেই সর্বশ্রেষ্ঠ পাত্র হিসেবেই মনে করে, এখনও মনে করে, অতীতেও মনে করেছে এবং ভবিষ্যতেও মনে করবে। আমি সুবোধ কুমার পাল, রাজশাহী থেকে আসছি, টেপা পুতুলে কাজ করি। এই টেপা পুতুলটা আমাদের বংশ পরম্পরায় তৈরি করে আসতেছে, বাবা দাদা আমরাও করতেছি। আর টেপা পুতুলের ঐতিহ্যটা বহু পুরনো। আমাদের উত্তরবঙ্গে মহাস্থানগড়ের নাম শুনছেন, মহাস্থানগড়ের খোদাই পর্বে দেখা গেছে যে বহু পুরনো বছরের আগের টেপা পুতুল বা টেরাকোটার সব জিনিসপত্র পাওয়া গেছে। বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম মৃৎশিল্পের ব্যবহার পৃথিবীতে শুরু হয়েছে থালা বাটি, খাওয়া দাওয়া, রান্না বান্নার কাজে। প্লাস্টিকের জিনিস তৈরি হওয়ায় মৃৎশিল্পের কদরটা আগের মতো নাই। এখন আসলে এই মৃৎশিল্পের ব্যবহার কমে গেছে। মৃৎশিল্প যারা কাজ করে তারা খুব একটা ভালো নাই। আমরা সার্বিকভাবে সরকারের সাহায্য সহানুভূতি আবেদন করি এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমার বাসা রাজশাহী পবা। এটা শখের হাঁড়ি, 1000 বছরের ঐতিহ্য। যখন মৃৎশিল্প মানুষ কাঁথার থেকে খাবারের সভ্য যে যখন আঁকেছে তখন থেকে মৃৎশিল্প খালি শখের হাঁড়ি নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মাটির হাঁড়ি, কলস, বিভিন্ন জিনিসপত্র সম্পূর্ণ কিন্তু মানুষ আগে ব্যবহার করতো মৃৎশিল্প। এই মৃৎশিল্পটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে ধ্বংসের মুখোমুখি। যেখানে 100 ঘর পাল আছে সেখানে 5 ঘরে কাজ করে, 95 ঘর বাদ কাজ করে না। পটারি কিন্তু ট্র্যাডিশনাল না, আমাদের ট্র্যাডিশনাল ছিল মৃৎশিল্পর এইসব জিনিসগুলো। হ্যাঁ, পটারি নিত্য প্রয়োজনীয় জিনিস এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে বাঁচার জন্য তো অন্য পর্যায়ে করেছে, কিন্তু এটা কেউ ট্র্যাডিশনাল না। শখের হাঁড়ি, পিঠার ছাঁচ বা আরও অন্য অন্য জিনিস, লক্ষ্মী ছড়া, মঙ্গল ঘট, চাপা পুতুল, এগুলো আমাদের ট্র্যাডিশনাল। এই ট্র্যাডিশনালটা বাংলার ঐতিহ্য। এই শখের হাঁড়িটাও সেরকম ঐতিহ্য। আগে তো গ্রাম বাংলায় তো কোনো দালান কোঠা ছিল না, বা সব জায়গাতেই মাটির বাড়ি, মাটির বেড়ার ঘর। পাট শিকাই করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ কিন্তু শখের হাঁড়িতে বা মৃৎশিল্প রাখছে। এখন মৃৎশিল্পটা এমন ধ্বংসের মুখে গেছে, রাজশাহী বিভাগে 4500 পরিবারে বানাতো এই শখের হাঁড়ি। এখন আমি ছাড়া কেউ নাই। শ্রম হিসাবে মূল্য পায় না, বিক্রি করে লাভ হয় না, কারণ শ্রম হিসাবে মূল্য নাই। এখানে আসছে, মেলা ডাকছে, ওই মেলা না ডাকলেও এখানে আসে আমার ওই ভাড়া দিয়ে আসে এখানে শখের হাঁড়ি বেচে আমার পেটের ভাত হবে না, কাজী ধ্বংসের মুখোমুখি। এরকমভাবে 4500 পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি একাই টিকা আছি। এই নামের দিক বিশাল আকার,
কামের দিক কিছুই না, কিন্তু এই শিল্পটাকে ধরে রাখা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানে গ্রাম বাংলার ঐতিহ্যকে ছেলে মেয়েদেরকে তুলে দেওয়া এটা সকলের দায়িত্ব। সেইভাবে যদি ইয়া করা হয়, যেমন স্কুলে বা বিভিন্ন জিনিস ইয়াতে মানুষের গিফট দেয়, এই যে গিফট দেওয়া যাবে এগুলো করতে হবে, মৃৎশিল্প জিনিস দিয়ে গিফট, তাহলে এই জিনিসগুলো বা এই শিল্পগুলো ঘুরে আসবে। না তো এই শিল্প 95 জন পালের মধ্যে 5 জন কাজ করে, এই 5 জনা হারিয়ে যাবে, লাস্টে হারিয়ে যাবে সব মৃৎশিল্পটা।